বিডি আর্কাইভের নিয়মিত আয়োজন নিউজ ফ্ল্যাশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল বুশরা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বন্যায় মৃত্যু সংখ্যা বেড়ে 18। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বিচারকরা। ফেনীতে টাওয়ার সচল রাখতে ডিজেল ফ্রি করার নির্দেশ। মেট্রো রেল চালু হচ্ছে আগামীকাল। টিএসসিতে দিন রাত খাটছেন শিক্ষার্থীরা, গতকালের সংগ্রহ প্রায় 1.5 কোটি টাকা। দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি বিএনপির। হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি। রাওয়ালপিন্ডি টেস্টে বড় লিডের পথে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে 18। দেশের 11টি জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত 18 জন নিহত হয়েছেন। আজ দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে 5 জেলায় পরিস্থিতি উন্নতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন বিচারকরা। চলমান বন্যা পরিস্থিতিতে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার গঠিত ত্রাণ তহবিলে এ অনুদান প্রদান করা হবে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। ফেনীতে টাওয়ার সচল রাখতে ডিজেল ফ্রি করার নির্দেশ। দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী জেলা। এ জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলো ডিজেল ফ্রি করার নির্দেশ দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ বিটিআরসিকে তিনি এ নির্দেশ দেন। মেট্রো রেল চালু হচ্ছে আগামীকাল। 1 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর রবিবার পুনরায় চালু হচ্ছে মেট্রো রেল। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, আগামীকাল রবিবার মেট্রো রেল চালু হচ্ছে। টিএসসিতে দিনরাত খাটছেন শিক্ষার্থীরা, গতকালের সংগ্রহ প্রায় 1.5 কোটি টাকা। বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য আজ টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকালের কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে 1,42,50,196 টাকা জমা পড়েছে বলে জানা গেছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। জনগণের ইচ্ছা পূরণ না হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী পরিষদে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি। গত 11 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ভাঙনের মুখে ইসরায়েলের অর্থনীতি, এমনটাই বলছেন দেশটির অর্থনীতিবিদরা। বেড়েছে ঋণ, বিপরীতে বাড়েনি আয়। বন্ধ হয়ে গেছে বহু ক্ষুদ্র ব্যবসা, হারাতে হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, শিগগিরই যুদ্ধ না থামালে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। এ বিষয়ে আমরা আজ কথা বলবো বিডি আর্কাইভের বার্তা সম্পাদক জিয়াউল জিয়ার সঙ্গে। আচ্ছা, সামরিক বিশ্লেষকদের মতে তো যে যুদ্ধে যেই দেশ জয়লাভ করে বা যেই পক্ষ জয়লাভ করে তাদেরও 30% ক্ষতি হয়। তো ইসরায়েল তো আসলে এই হিসাবের বাইরে না। তো সেক্ষেত্রে ইসরায়েলের যে বড় ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে তাদের মূলত পর্যটন শিল্পে। মানে এই সময়টা যদি এই মাস আগস্ট মাসের কথা যদি বলি, সেটা এই আগস্টে জেরুজালেমে প্রচুর টুরিস্ট আসে বা পর্যটক আসেন, কারণ এই শহরটার বিশ্বব্যাপী ইহুদিদের কাছে এটার একটা ধর্মীয় গুরুত্ব আছে, ঐতিহ্যগত গুরুত্ব আছে, কী বলে নান্দনিক সৌন্দর্যতা আছে এই শহরের। তো এবার আসলে এই শহরটা একেবারেই কী বলে জনমানবহীন হয়ে পড়েছে, সব দোকান তালা মারা, এখানে কোনো কাজ হচ্ছে না আসলে।
তারপরে যে কারণে হচ্ছে যে এটা প্রভাব গিয়ে পড়েছে হোটেল ইন্ডাস্ট্রিতে। আইকনিক আমেরিকান হোটেল ওদের যেটা সবচেয়ে বড় হোটেল, সেই হোটেলটার অধিকাংশ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আর যাদেরকে রাখা হয়েছে তাদের বেতন কর্তন করেছে। সিদ্ধান্ত ছিল হোটেলটা বন্ধ করে দিবে, পরবর্তীতে আবার তারা সিদ্ধান্ত না, যদি ট্যুরিস্ট আসে দেখি, সেক্ষেত্রে হচ্ছে তারা সীমিত পরিসরে চালু রাখার সিদ্ধান্ত নেয়। এরপরে আরেকটা প্রভাব আমরা দেখতে পারি স্পষ্টত, সেটা হচ্ছে যে ওদের যে সমুদ্রবন্দর হাইফা, এটা কার্যত একেবারে ইনঅ্যাক্টিভ, এখানে কোনো কাজকর্ম হচ্ছে না, এখানকার কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। এইটার প্রভাব মূলত পড়েছে হচ্ছে, আমরা জানি যে লোহিত সাগরে মানে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মানে কি বলে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে মানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বা বিভিন্নভাবে হামলা চালাচ্ছে। তো জাহাজ আসলে আসতে পারতেছে না। আর একটা যুদ্ধ কি বলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আসলে পণ্য পরিবহন ঝুঁকির বিধায় হয়তো সবাই সরে পড়েছে। তো সব মিলিয়ে হচ্ছে যদি আমরা এক কথায় বলতে যাই, সে ইসরায়েলের অর্থনীতি ধুঁকছে। তারপরে আরও অনেক বড় বড় হিসাব সামনে আছে, সেটা হচ্ছে তারা যে এই কি বলে গাজা আগ্রাসন এটা কন্টিনিউ করার জন্য তারা যেভাবে অস্ত্র কিনতেছে, জার্মানির কাছ থেকে নিচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিচ্ছে, তো সেটা হচ্ছে এগুলো তাকে পে করতে হবে। শোনা যাচ্ছে যে অ্যান্টনি ব্লিংকেন এই যে গত 2-1 দিন আগে ইয়েতে কি বলে ইসরায়েল সফর করলেন, ব্লিংকেনের দাবি যে নেতানিয়াহু এখন যুদ্ধবিরতি আলোচনায় সম্মত হয়েছেন। যদি এটা হয়ে থাকে, যদি সম্মত হয়, উনি যদি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তাহলে অর্থনীতিকে প্রায়োরিটি দিতে হতো। কারণ ইসরায়েলের অর্থনীতি আর মোটেও স্টেবল না। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইসরায়েল খুব দ্রুত কি বলে অর্থনীতিতে দাঁড়িয়ে গিয়েছিল এবং এই যুদ্ধে ইনভলভ হয়ে আসলে ঠিক ততই দ্রুতই পতনের মুখে পড়েছে। সব মিলিয়ে বলতে হয় যে ইসরায়েলের অর্থনীতি ধুঁকছে। এটা যদি মানে এটাকে আবার রিকভার করা অনেক সময়ের ব্যাপার ইসরায়েলের জন্য। দর্শক, ফিরে এলাম স্টুডিওতে। রাওয়ালপিন্ডি টেস্টে বড় লিডের পথে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং সহায়ক উইকেটে কাজে লাগিয়ে টানা সপ্তম সেশনে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। সপ্তম সেশনে 191 রান করে পেভিলিয়নে ফিরেছেন সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। বাংলাদেশের সংগ্রহ এখন 7 উইকেটে 530 রান। এই ছিল দেশ বিদেশের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন নিউজ ফ্ল্যাশ। নিয়মিত আরও খবরাখবর পেতে চোখ রাখুন বিডি আর্কাইভে।